আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচিত হয়েও সংসদে না আসা জাতীয় ঐক্যফ্রন্টের জন্য হবে একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, সংসদে বললেন প্রধানমন্ত্রী। দেশ ও জনগণের স্বার্থে সংসদে আসার আহ্বান। ঋণ খেলাপিদের তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের। ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক ও মন্ত্রণালয়কে নির্দেশনা। অসুস্থ বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তার প্রাণনাশের চেষ্টা চলছে, অভিযোগ রুহুল কবির রিজভী। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পদচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। মধুর ক্যান্টিনে 9 বছর পর ছাত্র দলের সরব উপস্থিতি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচিত হয়ে সংসদে না আসা জাতীয় ঐক্যফ্রন্টের জন্য রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও জনগণের স্বার্থে নির্বাচিতদের সংসদে আসার আহ্বান জানান তিনি। গত 10 বছরে উন্নয়নের সুফল পেয়েছে বলেই জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছে, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে দেশকে এগিয়ে নিচ্ছে সরকার। যতদিন বেঁচে থাকবেন তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি। 2041 সালে বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, কম আসন পেলেও নির্বাচিতদের সংসদে আসা উচিত। যারা নির্বাচনে অংশগ্রহণ করেও অল্প সিট পেয়েছে, সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। যদি তারা পার্লামেন্টে আসে তাহলে তাদের যদি কোনো কথা থাকে তারা কিন্তু বলার একটা সুযোগ পাবে। আর এই সুযোগটা শুধু পার্লামেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখন যেহেতু মিডিয়াতে সম্পূর্ণভাবে সরাসরি যায় এবং সংসদ টিভিও আছে, তার মাধ্যমে সারা দেশবাসীও তারা জানতে পারবে। তো আমার আহ্বান এটাই থাকবে যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন। শেখ হাসিনা বলেন, সারা দেশে সুষম উন্নয়ন হচ্ছে, জোরদার করা হয়েছে শিক্ষা, আইটি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কার্যক্রম। বিশ্বব্যাপী একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, কিন্তু আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই যে দেশ সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত হবে। এখন পর্যন্ত 97টি দেশ নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছে বলেও জানানো হয় সংসদে। একটা আকাঙ্ক্ষা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনের শোচনীয় ব্যর্থতা ঢাকতে অবান্তর অভিযোগ করছে বিএনপি ঐক্যফ্রন্ট। এয়ারপোর্ট রোডের কাউলিয়ায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঐক্যফ্রন্টের কোনো কিছুই জনগণ আমলে নিচ্ছে না, তাদের অপপ্রচারে সাড়া দিচ্ছে না দেশে বিদেশের কেউ। অবান্তর অভিযোগ দিয়ে তারাই এখন তামাশার পাত্র। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিচার বিভাগ স্বাধীন, তারা প্রয়োজন মনে করলে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করতে পারে, সরকার বাধা দেবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, 8,940 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি 20%। চলতি বছরের মে মাসের মধ্যে শেষ হবে প্রথম ধাপের বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত কাজ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, অসুস্থ বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তার প্রাণনাশের চেষ্টা চলছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, ভোটের আগ থেকে বিরোধী মতের নেতাকর্মীদের ওপর চলা গ্রেফতার, নির্যাতন অব্যাহত আছে। কারাগারগুলোর ধারণ ক্ষমতার 4-5 গুণ বেশি বন্দী থাকায় বিপর্যয়ের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে রাজনীতির ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানান রিজভী। ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং টাকা উদ্ধারে কেন কমিশন গঠন করা হবে না তা বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে আদালত। এছাড়া গত 20 বছরে সরকারি বেসরকারি ব্যাংকের অনিয়ম কেন খতিয়ে দেখা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন। শুধু কথা দিয়ে খেলাপি ঋণ কমানো যাবে না, এজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন বলে মনে করেন
বিশ্লেষকরা। তাদের মতে ঋণ খেলাপিদের ওপর সরকারের ছায়া সরাতে হবে, তা না হলে খেলাপি ঋণ কমানো হবে শুধু কথার কথা। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ পুরো আর্থিক খাতের জন্যই বড় সমস্যা। এ নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা, কিন্তু টেনে ধরা যায়নি লাগাম। সময় সময় আলোচনায় আসছে সোনালী বেসিক, ফার্মার্স ব্যাংকের মতো ব্যাংকগুলোর বড় বড় কেলেঙ্কারির ঘটনা। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যে ব্যাংকিং খাতে ঋণ রয়েছে 8,68,000 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ প্রায় 1 লাখ কোটি টাকা। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের বিতরণকৃত ঋণের 31.23% খেলাপি। আর রাজনৈতিক বিবেচনায় 2012 সালে অনুমোদন পাওয়া নতুন 9 ব্যাংকের খেলাপি ঋণের অবস্থা উদ্বেগজনক। ফার্মার্স ব্যাংকের একার খেলাপি ঋণ 3,000 কোটি টাকার বেশি। এমন বাস্তবতায় সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও কোনো কাজ হয়নি। যারা সিস্টেমেটিকভাবে ব্যাংকিং খাতকে এই ধরনের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে একটা দৃষ্টান্তমূলক এক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু অন্যরা সবাই শিক্ষা পেয়ে যাবে। একজনকে মেরেই কিন্তু 10 জনকে শিক্ষা দেওয়া যায় বা 1000 জনকে শিক্ষা দেওয়া যায়, কিন্তু সে একজনকেও তো করতে হবে। টেস্ট কেস হিসাবে যে লেভেলে খেলাপি আছে, কত 25 or 27% অফ দ্য টোটাল আউটস্ট্যান্ডিং লোন, 5% কমিয়ে দেখো পারে কিনা। লুট হচ্ছে, বড় বড় খেলাপিরা লুট করে নিয়ে যাচ্ছে। খেলাপি ঋণের পেছনে সবচেয়ে বড় দায়ী সরকার, এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা। ব্যাংকিং খাতে যে ধরনের বড় বড় কেলেঙ্কারিগুলো হচ্ছে সেটা তো জড়িত, সেটার সাথেও কিন্তু রাজনীতি জড়িত, সেটার সাথেও কিন্তু প্রশ্রয় জড়িত। এই প্রশ্রয়গুলোকে যদি না সরিয়ে নেয় সরকার, সে কারণে ঋণ কেলেঙ্কারিও বাড়ছে। ইনসেন্টিভ কিন্তু যারা করে তাদের পক্ষে তাদের দিকেই ভারী পাল্লাটা। তো তারা যদি পাল্লা ভারী হয়, তাহলে তারা কেন আইনকে তোয়াক্কা করবে? যে বাংলাদেশ ব্যাংক কোনোদিন সিরিয়াসনেস দেখালো না। তারা মুখে মুখে বলেন, কিন্তু তারা কোনো যাদের কারণে খেলাপি বাড়তেছে তাদেরকে কি কখনো বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টেবল করেছে? পরিচালনা পর্ষদ সহ দায়িত্বশীলদেরও আইনের আওতায় আনতে হবে বলছেন বিশ্লেষকরা। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘদিন পর আবারও চিরচেনা রূপে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সরগরম এখন মধুর ক্যান্টিনের রাজনীতি। দীর্ঘ 9 বছর পর সকালে মধুর ক্যান্টিনে ফেরে ছাত্রদল। ছাত্রলীগ নেতারাও তাদের স্বাগত জানান। 2 ছাত্র সংগঠনের নেতাদেরই চাওয়া সুষ্ঠু হোক ডাকসু নির্বাচন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 দফা দাবি মেনে না নেয়ায় নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়েও সংশয় রয়েছে ছাত্রদল। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ 9 বছর ধরে ক্যাম্পাস ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল বুধবার সকাল 10:30টায় মধুর ক্যান্টিনে আসে। এ সময় ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে মধুর ক্যান্টিন। 2 সংগঠনের নেতারা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় ছাত্রদল সভাপতি রাজীব আহসান বলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে যে 7 দফা দাবি দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তা মেনে নিতে হবে। ভবিষ্যতে সহাবস্থান যাতে থাকে সে ব্যাপারে সচেষ্ট থাকারও আহ্বান জানান তিনি। এই তফসিল আমরা পুনঃতফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। আমরা সহাবস্থানের স্থায়ী সমাধান, হলগুলো থেকে কেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর করা এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে যে সমস্ত অগণতান্ত্রিক ধারা এখানে বিদ্যমান আছে, সর্বোপরি আমাদের 7 দফা দাবি আদায়ে আমরা সোচ্চার থাকি। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ছাত্রদলকে ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় আছে। ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। ছাত্রদল আজকে মধুর ক্যান্টিনে এসেছে, তো তাদেরকে আমি স্বাগত জানাই। কারণ শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, তারা হচ্ছে ডাকসু নির্বাচনটা চায়। পিছানোর নামে প্রহসন করার, নাটক করার কোনো প্রয়োজন নেই। সঠিক সময়ে নির্বাচনটা হওয়া উচিত এবং যে তফসিল হয়েছে সেই মাফিকই আমাদের নির্বাচনটা হওয়া উচিত। ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে ছাত্র সংগঠন সহ সবার সহযোগিতা চান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। একটি ডাকসু নির্বাচনকে নিরবিচ্ছিন্ন সবাই যেন ভোট দিতে পারে নিরাপদে, যার যার সেটি নিশ্চিত করার জন্য যতটুকু সহযোগিতা আমরা যেখানে প্রয়োজন আপনাদের সহ সবার কাছে গ্রহণ করব। এটি যে শুধু নিরাপত্তা সংস্থা তা নয়। 11 মার্চ ডাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘ 9 বছর পর মধুর ক্যান্টিনে জাতীয়তাবাদী ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীরা আশা করছেন নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যে সহাবস্থান তৈরি হয়েছে আগামী দিনেও তা অব্যাহত থাকবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না দিতে বিবাদমান 2 গ্রুপকে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। রোহিঙ্গা সমস্যার সহজ সমাধান সম্ভব নয়, তারপরও পথ খোঁজা হচ্ছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ইজতেমায় বিবাদমান 2 গ্রুপকে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি ও পর্যালোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এদিকে ইজতেমার সার্বিক প্রস্তুতি শেষ করে এনেছে আয়োজকরা। প্রশাসনও এ নিয়ে জোর নিরাপত্তা বিধান করেছে। একদিন বাদে আগামী শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে 4 দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে। প্রস্তুত ইজতেমা ময়দান। সারাদিন কাজ করব, আগামীকালকেও ইজতেমা শুরু রাত পর্যন্ত কাজ করব। আরেকটা কথা হলো তো মানুষ জায়গা হবে না, এই জন্য আমরা আগে ভাগে আসছি যাতে জায়গা আমরা পাই। এটা পরিষ্কারের কাজ চলতেছে আমাদের, কিছু কিছু অনেক পরিষ্কার হয়েছে, সব নোংরা এমন কিছু কিছু জায়গা হয়তো আপনি দেখছেন যেটা নোংরা। সার্বিক তথ্য নিয়ে প্রস্তুতি ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইজতেমা মাঠে সাদা পোশাকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রস্তুতিমূলক সভায় জুবায়েরপন্থী ওলামা মাশায়েখ এবং সাতপন্থী ওয়াসেকুল ইসলামের অনুসারীরা অংশ নেন। বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না, এইটা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আপনারা আগেই শুনেছেন আমাদের সাদা পোশাকে যথেষ্ট পরিমাণ আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ থাকবেন। কেউ যদি ভুলক্রমে বলেও থাকেন তাহলে আমাদের সাদা পোশাকের কর্মীরা কিন্তু আপনাদের কাছে থাকবে। ইজতেমা মাঠের নিরাপত্তায় থাকছে 16,000 আইনশৃঙ্খলা বাহিনী। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা। বাংলাদেশের মাওলানা জুবায়ের এবং দিল্লির মাওলানা সাতপন্থী মুরব্বী ও মুসল্লিরা আলাদাভাবে 54তম বিশ্ব ইজতেমা আয়োজন করে। জুবায়েরপন্থীরা শুক্রবার ইজতেমা শুরু করে পরদিন শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ করবেন। দিল্লির মাওলানা সাতপন্থীরা রোববার ইজতেমা শুরু করবেন এবং পরদিন সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 54তম বিশ্ব ইজতেমা সম্পন্ন করবেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 16 নয়, এখন থেকে মাত্র 4 স্তরের অনুমোদন নিলেই ভবনের নকশার অনুমোদন মিলবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শমু রেজাউল করিম। নকশা অনুমোদনের সর্বোচ্চ সময়সীমাও 5 মাস থেকে কমিয়ে আনা হয়েছে সর্বোচ্চ 53 দিনে। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে গণপূর্ত মন্ত্রী এই সিদ্ধান্ত জানান। তিনি জানান, অনাকাঙ্ক্ষিত ভোগান্তি দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবন নির্মাণে এখন থেকে পুলিশ, ডেসা ও সিটি কর্পোরেশনের অনাপত্তির প্রয়োজন হবে না। ভবনের প্ল্যান পাশ করাতে আগে 150 দিনের প্রয়োজন হলেও এখন সেটা লাগবে সর্বোচ্চ 53 দিন। আগামী 1 মে থেকে রাজুক সহ দেশের সব উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় ভবনের নকশা অনুমোদনের কাজ অনলাইনেই করা যাবে বলে জানান তিনি। ইমারত নির্মাণে বীমা বাধ্যতামূলক করার তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, বেআইনিভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রোহিঙ্গা সমস্যার সহজ সমাধান সম্ভব নয়, তবে সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান ও সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইবেন। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে ঢাকা ছাড়বেন। 15 থেকে 17 ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন শেখ হাসিনা। দেশটির উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 20 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে জানিয়েছেন আব্দুল মোমেন। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের জনজীবন, 1,500-এর বেশি ফ্লাইট বাতিল। হতাশা দিয়ে নিউজিল্যান্ডের শুরু বাংলাদেশের সফর, প্রথম ওয়ানডেতে 8 উইকেটে পরাজয় টাইগারদের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্ক, ইলিনয়েস, মিশিগান, উইসকনসিন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তুষারপাত ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাতিল হয়েছে 1,500-এরও বেশি ফ্লাইট। টানা তুষারপাত মঙ্গলবার থেকে তীব্র আকার নেয়। এতে 1 ফুট তুষারের আস্তরণে ঢেকে যায় নিউ ইংল্যান্ড। তুষারের পুরো আস্তরে ঢেকে গেছে নিউ ইয়র্ক, ইলিনয় ও মিশিগান। বোস্টনে তুষারের সাথে বৃষ্টির আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। দুর্যোগপূর্ণ এই আবহাওয়া ধীরে ধীরে উইসকনসিন, পেনসিলভেনিয়া ও নিউ ইয়র্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে এগোচ্ছে। পরিস্থিতি নাজুক দিকে মোড় নেয় নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। বন্ধ রাখা হয়েছে স্থানীয় সব শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকি এড়াতে নিউ ইয়র্ক, শিকাগো, বোস্টনের বেশিরভাগ বিমানবন্দরের রানওয়েতে বিমানে ওঠানামা সীমিত করে দেয় বাতিল হয়েছে 1,600-র বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিমান যাত্রীরা। জন্য হবে একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, সংসদে বললেন প্রধানমন্ত্রী। দেশ ও জনগণের স্বার্থে সংসদে আসার আহ্বান। ঋণ খেলাপিদের তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের। ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক ও মন্ত্রণালয়কে নির্দেশনা। অসুস্থ বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তার প্রাণনাশের চেষ্টা চলছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পদচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। মধুর ক্যান্টিনে 9 বছর পর ছাত্র দলের সরব উপস্থিতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।